আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ সকালে ঘুম ভেঙেছে একটা অপ্রত্যাশিত এসএমএস এ। সেখানে বলা হয়েছে যে গত রাতে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছে। আমি কিন্তু এসএমএসটা পেয়ে বিশ্বাস করিনি। আমি সাথে সাথে গুগলে গিয়েছি এবং আমার যে ঢাকায় যে সোর্স আছে এভার কেয়ার হসপিটালে, আমি তাদের সাথে যোগাযোগ করেছি, যদিও তখন বাংলাদেশে বলা যায় যে শেষ রাত। যেটা আমি জানতে পেরেছি যে ম্যাডামের এই মুহূর্তের অবস্থা খুবই সংকটাপন্ন। তো এই সংকটাপন্ন, আপনারা বুঝতেই পারছেন যে তিনি আইসিইউতে আছেন এবং একজন রোগীর, এটা অস্ট্রেলিয়া এসে আমি জেনেছি যে এটা তার প্রাইভেসি, যে তার শারীরিক অবস্থা এক্স্যাক্টলি কিরকম সেটা আমার পাবলিকলি বলা উচিত না। এটা তার প্রাইভেসি, এটা এটা একটা কনফিডেন্সিয়াল বিষয়। শুধু এটুকু বলছি যে আমি সর্বশেষ যে খবরটা পেয়েছি তা হলো ঠিক ভেন্টিলেটর বা লাইফ সাপোর্টে ওঠার আগের মুহূর্ত। অনেকেই বলছেন তিনি লাইফ সাপোর্টে আছেন, লাইফ সাপোর্টটা যার খুলে ফেলার জন্য পরিবারের সম্মতির অপেক্ষায় আছেন। তো সেই জায়গাটায় আমি আমি শেষ যে খবরটা পেয়েছি, এবং আমার উদ্দেশ্য ম্যাডামের স্বাস্থ্যের বর্তমান অবস্থা বলাটা না, বরং তিনি 5 দিন ধরে হাসপাতালে আছেন এবং আমি 4 দিন আগে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। সেটা, এটা আমি মনে হয় যে এটা বাংলাদেশের সব ক্লিনিক্যাল ডাক্তারদের এটা শোনা উচিত, এবং যারা অনেক বড় বড় ডাক্তার বাংলাদেশের, যারা ক্লিনিশিয়ান আছে, আপনারা জানেন যে সব বিষয়ে খুব টপ ডাক্তার, এরা কিন্তু ক্লিনিক্যালি বিশ্বমানের, এবং অনেক ক্ষেত্রে তারা যত সীমাবদ্ধতা নিয়ে রোগীদের, বিশেষ করে সরকারি হাসপাতালে চিকিৎসা দেন, সেটা আমরা বিদেশে বসে কল্পনাও করতে পারি না। সেদিক দিয়ে সেটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু তারপরেও তাদের প্রতি আমাদের রোগীদের আহ, একটা অভিযোগ থাকে, রোগীদের আস্থার অভাব রয়েছে, এবং সেটা আমি কেন আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলছি। বেগম খালেদা জিয়া তার একাধিক অসুখে তিনি ভুগছেন। তার লিভারের সমস্যা আছে, তার কিডনির সমস্যা আছে, তার আর্থ্রাইটিস আছে এবং একাধিক সমস্যা, যে কারণে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু স্বাভাবিক মানুষের চাইতে দুর্বল। এটাকে আমরা বলি ইমিউনো কম্প্রোমাইজড। সেই অবস্থায় তার লাইফস্টাইল, তার জীবনযাপন, তার চিকিৎসা সবকিছুই কিন্তু খুব স্পেশালি মেনটেইন করা উচিত। তো বেগম খালেদা জিয়াকে যখন 21শে নভেম্বর ক্যান্টনমেন্টের যে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আনা হলো, প্রথমত হলো যে এই অনুষ্ঠান, মানে এখানে কমপক্ষে 2000 লোক থাকে। এই 2000 লোকের মধ্যে কারো নানা রকমের ইনফেকশন থাকতে পারে, বা এটা এটা খুব স্বাভাবিক। তো এরকম একটা 2000 লোকের মানুষের ভিড়ে তাকে আনাটা কি খুব জরুরি ছিল? আমি ধরে নিলাম যে হ্যাঁ, তিনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশে একটা পরিবর্তিত রাজনৈতিক সিচুয়েশন আছে, তাকে আনতে হবে। তাহলে তার মেডিকেল টিমের কি এটা দায়িত্ব ছিল না যে তাকে এই জনসমাবেশে আনার জন্য কিভাবে নিরাপদ রাখা যায়? আমি এর আগেও ছবিতে দেখিয়েছি, বা ফেসবুকে একটা ছবি দিয়েছিলাম, যে দেখেন তিনি যে মাস্কটা ব্যবহার করছেন, সেই মাস্কটা যেটা সম্পূর্ণ মুখ ঢেকে রাখার কথা, সেটা থুতনির নিচে। তাহলে তো এই মাস্ক তো ফ্যাশন করার বিষয় না, মাস্ক তো ইট হ্যাজ সাম হেলথ বেনিফিট, না, এটার একটা হেলথ ইমপ্লিকেশনস আছে। তো আপনি আপনি এই মাস্কটা দিয়ে তার এই মুখ নাক এগুলো ঢেকে রাখবেন, যাতে এই পথে কোনো সংক্রমণ না ঢুকতে পারে, কোনো ব্যাকটেরিয়া বা কোনো ক্ষতিকর জীবাণু শরীরে প্রবেশ না করতে পারে। কিন্তু তার মুখটা ওপেন করা আছে, এবং ম্যাডাম যে মাস্কটা নামিয়ে রেখেছে, মেডিকেল টিম কি তাকে বলেছিল যে এই মাস্কটা নামানো যাবে না বা এটা মেনটেইন করতে হবে? দ্বিতীয়ত হলো যে আপনারা কোভিডও দেখেছেন যে যাদের এই এই অবস্থায় ম্যাডামের মতো যে ইমিউনো কম্প্রোমাইজড অবস্থা, তাদের তো কাছাকাছি মানুষের আসতে দেওয়ার কথা না, অ্যাটলিস্ট 1 মিটার দূরত্ব তো মেনটেন করার কথা। অথচ আমরা দেখেছি যে ম্যাডামের কাছে আসার একটা মানুষের মধ্যে একটা প্রবণতা, সবাই আসছে, সবাই কুশল বিনিময় করছে, সবাই তাকে মুখ দেখাচ্ছে। ইভেন ডক্টর ইউনূস তার সাথে যে পাশাপাশি বসেছে, ডক্টর ইউনূস 86 ইয়ার্স ওল্ড, তারও শরীরে অনেক অসুখ বিসুখ আছে, কিন্তু তাকে ঠিকঠাক রাখা হয়। কিন্তু এই যে তাকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হলো, জেনারেল ওয়াকার তার খুব কাছে যে দুবার স্যালুটও দিলেন, এবং তখন আপনি দেখছেন চারিপাশে গাড়িতে ওঠার সময় কি পরিমাণ লোক। এই এই যে ম্যাডামকে সেফ রাখা, সেখানে নিয়ে প্রথমত হলো যে সেখানে যাওয়া খুব জরুরি ছিল কিনা, আই ডাউট। দ্বিতীয়ত যাওয়ার পরে তার যে হেলথ প্রিকশনস, তার যে মাস্ক এবং অন্য বিষয়গুলো, সেটা মেনটেন করা হয়নি, সেটা একদম এভিডেন্ট।
তৃতীয় হলো তার থেকে অন্য মানুষের দূরত্ব যেটা বজায় রাখার কথা, সে ব্যাপারেও কারো কোনো ভ্রুক্ষেপ লক্ষ্য করিনি। আজকে ম্যাডামের তো এই অন্তত এই সশস্ত্র বাহিনী দিবসের পরে তার হৃৎপিণ্ডে এবং ফুসফুসে যে সংক্রমণটা হয়েছে, সেটা আমি ধারণা করি সেটা এই জনসমাবেশ থেকেই হয়েছে। এটি তো হওয়ার কথা ছিল না যদি প্রিকশন নেওয়া হতো। মেডিকেল টিম এই দায়িত্বটা এড়াতে পারেন না। আমি যে কথা বলছি, আমার আমার কিন্তু উদ্দেশ্য মেডিকেল টিমকে ব্লেম করা না। আমার উদ্দেশ্য হলো, আমার কষ্টের জায়গা থেকে বলছি, এটা আমি আজ থেকে আরো 18 বছর আগে থেকে আমি এটা বলার চেষ্টা করে আসছি বাংলাদেশের চিকিৎসা সমাজের কাছে, যে শুধুমাত্র প্রেসক্রিপশন এবং হসপিটাল নির্ভর শ্রেষ্ঠত্ব দিয়ে লাভ নেই। আমাদের আরো বেশি মনোযোগী হওয়া উচিত যে কিভাবে প্রিভেন্ট করা যায়, কিভাবে ঠেকানো যায়। যেমন ম্যাডামের এটা, আই বিলিভ যে এটা একটা প্রিভেন্টেবল কন্ডিশন ছিল, কিন্তু ম্যাডামের বয়স 80, তার অনেকগুলো অসুখ বিসুখ আছে। সেই এরকম একটা 80 বছরের মানুষের, যার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তার যদি ফুসফুস এবং হৃৎপিণ্ডে একসাথে সংক্রমণ হয়, তার কিন্তু জীবনের ঝুঁকি অনেক বেশি, এবং উই নিড এ মিরাকল টু ব্রিং হার ব্যাক। এখন দেখলাম যে তাকে সিঙ্গাপুরে নেওয়ার অনেকেই কথা বলছেন। অনেকে আবার বলছেন তার পুত্র লন্ডনে থাকেন, তারেক রহমান, কেমন ছেলে যে মায়ের এই অসুস্থতায় তিনি আসতেছেন না। এটা নিয়ে আমি আসলে আমার মন্তব্য করাটা ঠিক না, কারণ এক একজনের এক এক অবস্থা থাকে। মানে যারা প্রবাসে থাকেন, কিন্তু যেহেতু তারেক রহমান একজন রাজনীতিবিদ, সেহেতু তিনি আমাদের মতো সাধারণ মানুষ না। তার একটা, তার কাছে তার কর্মীদের একটা প্রত্যাশা থাকে, দেশের মানুষের একটা প্রত্যাশা থাকে। তো সেই জায়গা থেকে তারেক রহমান যে এখনো বাংলাদেশে মায়ের কাছে আসেনি, এবং তিনি তো সব রকমের মামলা থেকে মুক্ত, তিনি তো এখন তার কোনো মাথার উপরে কোনো শাস্তি নেই, তিনি কেন আসতেছেন না, এই প্রশ্ন কিন্তু আমরা না তুললেও মানুষের মুখ বন্ধ রাখা যাবে না, এবং মানুষ এই প্রশ্ন তুলছে। এবং এই প্রশ্নটি, আমি জানি না এখন যদি তাকে, বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর নেওয়া হয় এবং তিনি যদি সিঙ্গাপুরে আসেন, সেটা একটা বিষয় হতে পারে, কিন্তু কেন তারেক রহমান মায়ের এই অসুস্থতায় বাংলাদেশে এখনো এসে পৌঁছাননি, যেখানে মায়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, এবং আপনারা মিডিয়ায় দেখেছেন বিএনপির নেতৃবৃন্দও কিন্তু বলছে যে মানে তার লাইফটা এখন খুবই ক্রুশিয়াল, এবং যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। আমরা দোয়া করি, সভাপতি তিনি আমাদের একজন জাতীয় নেত্রী, আমরা দোয়া করি, কিন্তু এই যে মেডিকেল টিমের অবহেলা, একজন বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমার এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। রাজনৈতিকভাবে আমার যে অবস্থানই হোক, একজন চিকিৎসক হিসেবে আমি আমার চোখের সামনে দেখছি যে মেডিকেল টিমের অবহেলায় কি করে একজন মানুষ আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের একজন মানুষ হিসেবে সবাই যখন প্রশ্ন করছে তারেক রহমান কেন বাংলাদেশে আসছে না, সেই প্রশ্নটিকে আমি গুরুত্বের সাথেই নেই। আমি জানি না তারেক রহমান এটা কিভাবে, অনেকেই কিন্তু নানান কথা বলছেন যে মার এই অবস্থায় যে ছেলে আসে না, তাকে নিয়ে অনেক রকমের আপত্তিকর কথা বলছে। সেই কথাগুলো আমি আপনাদের সামনে স্ক্রিনে আনছি না, বাট দিজ আর ফ্যাক্টস, দিজ আর বিং ডিসকাসড, অ্যান্ড দেখা যাক কি হয়। আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন ম্যাডামের অবস্থা, তাই মনে হলো যে আপনাদের সামনে আমি যতটুকু জানি এবং একজন চিকিৎসক হিসেবেই বলছি, এর সাথে কোনো রাজনৈতিক কোনো বিষয় না মেশালেই আমি খুশি হব। ভালো থাকবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেগম খালেদা জিয়া। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কি বিএনপির রাজনীতিও? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। আপনারা কয়েকদিন ধরেই শুনছেন যে গত সর্বশেষ 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করেছিলেন সেনাকুঞ্জে। সেই অনুষ্ঠান থেকে ফেরার একদিন পরেই বেগম খালেদা জিয়া মোটামুটি অসুস্থ হয়ে পড়েছেন, এবং গতকাল থেকে তার অসুস্থতার যে খবরটি পাওয়া যাচ্ছে সেটি বলা যায় গুরুতর, এবং শুধু গুরুতর বললে ভুল হবে, যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই সন্ধিক্ষণে তখন তার দুই পুত্রের মধ্যে একজন মারা গেছেন, একমাত্র জীবিত পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। মায়ের যখন এই সংকটময় মুহূর্ত, তখনও তিনি দেশে ফিরে আসতে পারছেন না। গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন বলে
গতকাল মধ্যরাতে তারেক রহমান তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়ে ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু দেশে আসার ব্যাপারে কোনো আশা দেখাতে পারেননি। আজকে আমরা কথা বলছি যেদিন 29শে নভেম্বর, সেদিন সকালে তারেক রহমান আরেকটি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং এখানে অনেক কথাবার্তা লিখেছেন, সরকারকে ধন্যবাদ দিয়েছেন ইত্যাদি বিভিন্ন কিছু। কিন্তু তিনি আবেগ ঘন একটা কথা বলেছেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনারও অবকাশ সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। তারেক রহমান ফিরতে পারছেন না, তার দেশে ফেরাটা তার হাতে নেই, তার নিয়ন্ত্রণে নেই। এক অদৃশ্য হাত, আমি বেশ অনেকদিন যাবতই আমার বিভিন্ন কন্টেন্টে বলে এসেছি যে এক অদৃশ্য হাতে তারেক রহমান, অদৃশ্য থাবার কারণে তারেক রহমান আসলে দেশে ফিরতে পারছেন না। আজকে তিনি খোলাসা করে বললেন যে দেশে ফেরাটা আমার একক নিয়ন্ত্রণাধীন নয়, এবং এই স্পর্শকাতর বিষয়টি তিনি বিস্তারিত বর্ণনাও করতে পারছেন না। কি সেই অদৃশ্য হাত? আজকেই আবার তারেক রহমান কন্যা জাইমা রহমান বেগম খালেদা জিয়ার নাতনি, তার একটা অফিসিয়াল নন ভেরিফাইড ফেসবুক পেজ আছে। এটি জাইমা রহমানেরই, যে আমরা এর আগে কদিন আগে বিএনপি নেতাদের সাথে অনলাইন বৈঠক করতে দেখেছি এই পেজ থেকে, এবং বিএনপির ওয়েবসাইট দেওয়া আছে এই পেজে। এটি জাইমা রহমানের বলে ধারণা করা যায়, যদিও এটি ভেরিফাইড নয়। এই পেজে জাইমা রহমান লিখেছেন যে অনেকেই বলছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন। এই মুহূর্তে ছেলে হিসেবে জনাব তারেক রহমানের দেশে ফেরা উচিত, মায়ের অন্তিম সময়ে পাশে থাকা উচিত। দেখুন, খোলা চোখে সহজ মনে হলেও এটা খুবই জটিল হিসাব। নির্বাচনের তফসিল ঘোষণার আগে উনি দেশে ফিরবেন না। ওনার সিকিউরিটি ইস্যু আছে, ওনাকে নিয়ে নানা ষড়যন্ত্র আছে দেশের ভিতরে। আমরা এত সহজে জামাত নিয়ন্ত্রিত ডক্টর ইউনূস সরকারকে বিশ্বাস করছি না। সবকিছু খুলে বলা সম্ভব না। খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাই দোয়া করবেন। জাইমা রহমান বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমান কন্যা জাইমা রহমানও সুস্পষ্ট করে বললেন যে সবকিছু খুলে বলা সম্ভব নয়। তবে জাইমা রহমান সুস্পষ্ট করে ইঙ্গিত দিয়েছেন যে জামাত নিয়ন্ত্রিত ইউনূস সরকারকে বিশ্বাস করতে পারছি না। এই কথাগুলোর মধ্য দিয়ে এটি স্পষ্ট হয় তারেক রহমান জাইমা রহমানের কথায় যে জামাত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে প্রধান বাধা এই মুহূর্তে। এবং সেনাবাহিনীর সিগন্যাল নেই, এটিও একটা বড় কারণ। সেনাবাহিনী সিগন্যাল দিলে এতক্ষণে দেশে ফিরে আসতেন তিনি। তারেক রহমানের হাতে দেশে ফেরার দুটো সময় ছিল। এক, 5 আগস্ট পরবর্তী সময়ে তার নামে মামলা থাকুক, যাই থাকুক, তিনি যদি তাৎক্ষণিক দেশে ফিরে এসে, এমনকি সেই সময় তার সাজা ছিল, সাজায় তিনি যদি জেলেও যেতেন, এতদিনে মুক্ত হয়ে মুক্তভাবে রাজনীতি করতেন। আসেননি তিনি, রিস্ক নেননি। দ্বিতীয় সুযোগ এলো তার মায়ের অসুস্থতা, গুরুতর অসুস্থতায়। এই সময়েও তিনি দেশে আসবার সিদ্ধান্ত নিতে পারলেন না বা পারছেন না। নানা রকম বাধার কথা বলছেন তিনি, তার কন্যা। অর্থাৎ তারেক রহমান আসলে দেশে ফিরতে পারছেন না, পারলেন না। এখন যদি তারেক রহমান দেশে ফিরতে না পারেন, তাহলে এটি ধরে নিতেই হবে যে তারেক রহমান আসলে আর দেশে ফিরতে পারছেন না বা পারবেন না। বিএনপি আসলে কি রাজনীতি করছে? আমার প্রশ্ন এখানে। আজকে বিএনপির প্রাণ ভোমরা প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় মৃত্যুসজ্জায়। একই সাথে প্রশ্ন আসছে যে বিএনপিও কি মৃত্যুসজ্জায়? জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেগম খালেদা জিয়া, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কি বিএনপিও? অবস্থাটা কিন্তু এখন তেমনটাই দাঁড়িয়ে গেছে। জামাত এত সুকৌশলে রাজনীতি করছে, জামাতের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে গত প্রায় 1.5 বছর, 16-17 মাসে বিএনপি আসলে তেমন কোনো কিছুই করতে পারেনি। যেমন এই যে ছাত্র সংসদগুলো, সবগুলো ছাত্র সংসদ সুকৌশলে দখল করলো এবং কারচুপি করে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন, নীলক্ষেত ভোট নিয়ে, নীলক্ষেতে ব্যালট ছাপানো নিয়ে, সেই ব্যালট বাক্সে ভরানো নিয়ে সুস্পষ্টভাবে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে প্রতিবেদন হয়েছে, একাধিক প্রতিবেদন হয়েছে। তবুও বিএনপি এর বিরুদ্ধে টু শব্দটা করেনি বা করতে পারেনি। আজকে তারেক রহমানকে জামাত, সীমিত ভোটের শক্তির জামাত তারেক রহমানকে দেশে ফিরতে বাধা হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু বিএনপি সত্যিকার অর্থে কোনো কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারছে না।
অতীতে ফিরে যেতে হয় যে আওয়ামী লীগের 15.5 বছরেও বিএনপি কিন্তু প্রধান একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের অনেক নেতিবাচক কাজ ছিল, অনেক ভালো কাজ ছিল, সাথে অনেক নেতিবাচক কাজ ছিল। নেতিবাচক কাজটা থাকবার কারণ হচ্ছে গাছের ডালপালা থেকে শুরু করে রাস্তার পোকামাকড় পর্যন্ত আওয়ামী লীগ হয়ে গিয়েছিল। সেগুলো আসলে অরিজিনাল আওয়ামী লীগ নয়, সেগুলো ধান্দাবাজির জন্য আওয়ামী লীগের নাম ভাঙিয়ে নানা রকম অপকর্মে লিপ্ত ছিল। সেই অপকর্মগুলোর বিরুদ্ধে বিএনপির একটা কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল, বিএনপির একটা কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার খুব বেশি সুযোগ ছিল। বিএনপি কিন্তু আওয়ামী লীগের 15.5 বছরে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। আজকে আবারও এক মুহূর্তে বিএনপির সংগ্রাম যেন যাচ্ছে না। আজকে 18 বছর যাবত রাস্তায় বিএনপি, আজকে আওয়ামী লীগ চলে গেছে। কথা ছিল বা সিস্টেমটা বাংলাদেশের এমন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে মানেই বিএনপি ক্ষমতায়, কিন্তু সত্যিকার অর্থে গত 1.5 বছরে এটি প্রমাণ হয়ে গেছে যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়া মানেই বিএনপি ক্ষমতায় নয়। তৃতীয় একটি শক্তি, তারা সীমিত শক্তি হোক আর যেভাবেই হোক না কেন, অত্যন্ত কৌশলী এবং সুসংগঠিত শক্তিটা কিভাবে জিম্মি করে রেখেছে গত 15-16 মাসে সেটি দেখিয়ে দিচ্ছে। অসংগঠিত বিএনপি সেই সংগঠিত শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই পারছে না। আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে দাঁড়াতে পারেনি, ঠিক তেমনি জামাতের বিরুদ্ধে বিএনপি আসলে কার্যকর শক্তি নিয়ে দাঁড়াতে পারছে না। অবস্থাটা এমন যে দাঁড়াতেও হয়তো পারবে না। জামাত এভাবে যদি থাকে, অনির্বাচিত সরকারকে নিয়ন্ত্রণ করছে এবং একটা পাতানো গোছানো নির্বাচন করে যদি ক্ষমতায় যায়, তাহলে বিএনপি কিন্তু সেই রাস্তাতেই থাকলো। আওয়ামী লীগের 15.5 বছর আগের 111 সরকার মিলিয়ে 18 বছর রাস্তায় আছে। বিএনপি কি কখনো রাস্তা থেকে উঠবে না? বিএনপি কি কখনো রাজপথ থেকে ক্ষমতায় যাবে না? অবস্থাটা কিন্তু তেমন। আজকে সত্যিকার অর্থে বিএনপির রাজনীতি খালেদা জিয়ার সাথে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গেছে। এখনই যদি তারেক রহমান সব বাধা বিপদ উপেক্ষা করে যদি দেশে না ফেরেন, তাহলে তারেক রহমান আর কখনোই দেশে ফিরতে পারবেন না। আবার দেশে যে ফিরবেন, দেশে ফিরলে সত্যিই তার নিরাপত্তা হুমকিতে আছে, কারণ জামাতের স্নাইপার, জামাতের বুলেট তার দিকে তাক করা আছে। সেই জায়গা থেকে আজকে শেখ হাসিনা হঠাৎ করে দেশে ফিরে আসা যেমন কঠিন রিস্কের ব্যাপার, ঠিক তেমনি তারেক রহমানের দেশে ফিরে আসাটাও কিন্তু দারুণ রিস্কের ব্যাপার। সবকিছু মিলে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে বিএনপির রাজনীতি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, মৃত্যু পথযাত্রী। আজকে যদি রাজনীতি এমনটাই হয়, তাহলে বাংলাদেশের কপালে সত্যিকার অর্থে দুঃখ আছে। ওদিকে আবার আওয়ামী লীগ নিয়ে বৈশ্বিকভাবে ব্যাপক আলাপ আলোচনা চলছে। আওয়ামী লীগকে ফিরবার কিংবা আওয়ামী লীগও সাংগঠনিকভাবে ফিরবার একটা প্রচেষ্টা চলছে। এই মুহূর্তে বিএনপি যদি জামাতের বিরুদ্ধে একাই যদি প্রতিরোধ গড়ে তুলতে না পারে, কিংবা আওয়ামী লীগের সঙ্গে মিশে যদি সম্মিলিত প্রতিরোধ তৈরি না করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের ভাগ্যে দুঃখ আছে। বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী একটি শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং একবার যদি পাকাপোক্তভাবে রাষ্ট্র ক্ষমতায় বসে যেতে পারে, তাহলে সেই ক্ষমতাধরদের সরানো কিন্তু কঠিন আছে। বিগত 15.5 বছর আওয়ামী লীগকে হাজার চেষ্টা করে কিন্তু সরানো যায়নি। আজকে জামাত যদি ক্ষমতায় বসে যায়, জামাতের সাথে বিশ্ব কাজ করতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। তালিবানের সঙ্গে ভারত কাজ করছে না। জামাতের যে নেগোসিয়েশন ক্যাপাসিটি, যে সাংগঠনিক ক্যাপাসিটি, সারা বিশ্বকে তাল মিলায় কাজ করতে পারে না? মার্কিনীদের সঙ্গে নেগোসিয়েট করে কাজ করতে পারে না? করতে পারে। কাজে সত্যিকার অর্থে বিএনপির এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত যে বিএনপি আসলে কি করবে। বিএনপিকে ক্ষমতায়, বিদ্যমান ব্যবস্থায় বিএনপিকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না, এটা বিএনপির বুঝতে হবে। তারেক রহমানকে দেশে ফিরতে আসতে দেওয়া হবে না, এটা বিএনপির বুঝতে হবে। কিন্তু বিএনপি সেগুলোর সেই বোঝার আশপাশেও নেই। কাজে আজকে আমরা এটা বলতে বাধ্যই হচ্ছি যে বেগম খালেদা জিয়ার সঙ্গে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেগম খালেদা জিয়া, আজকে বিএনপির রাজনীতি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এর থেকে উত্তরণে বিএনপিকে জাগতে হবে, বিএনপিকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। তবে আশার কথা এটিও বলি যে জামাত যেভাবে পরিকল্পনা করছে, আমি বলছি যে আফগানিস্তানকে নিয়ে ভারত কাজ করছে না, কিংবা মার্কিন পৃষ্ঠপোষকতা পাকিস্তান পাচ্ছে না, ঠিক তেমনি জামাতও পেতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এই দেশের মাটি মানুষের সাথে এমনভাবে জড়িয়ে যে আওয়ামী লীগের ওই যে ভেজাল ডালপালাগুলো বাদ দিলেও বাছাই করে খাঁটি এত মানুষ বের হবে। এই যে আজকাল এই যে গত 16-17 মাসে দেখুন, যারা আওয়ামী লীগের কোনোদিন কোনো ধান্দাবাজি করেননি, আওয়ামী লীগের খায়নি, পড়েনি, আওয়ামী লীগকে ব্যবহার করে একটা টাকা খায়নি, তাদের কিন্তু একটা বিশাল শ্রেণী আওয়ামী লীগ করে না। শুধুমাত্র স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নে, আওয়ামী লীগ প্রশ্নে
কি সমানে কথা বলে যাচ্ছে বা বিভিন্নভাবে লিখে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। আওয়ামী লীগ এমন একটা দল, কাজেই জামাত যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন সফল হবে না, কিন্তু মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। বিএনপি 18 বছর ক্ষমতায় আসতে পারছে না, বিএনপি বিলীন হয়ে যেতে পারে, বিএনপি হারিয়ে যেতে পারে, বিএনপি অস্তিত্বে সংকটে পড়তে পারে। আর জামাত যে বিনা বাধায় জয় করে ফেলবে তা নয়, আওয়ামী লীগ কিন্তু ছেড়ে দেবে না। আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ আছে এবং জোরালোভাবে আসছে, বৈশ্বিকভাবে আওয়ামী লীগ নিয়ে ব্যাপক পরিকল্পনা হচ্ছে। এই কথাগুলো এই জন্যই বলা যে বিএনপি ট্রেনটা মিস করছে। বিএনপি ট্রেনে ওঠার, ক্ষমতার ট্রেনে ওঠার সুযোগ ছিল আওয়ামী লীগ চলে যাওয়ার পরে। অনেকে সুযোগও দিয়েছিল, এই কথাগুলো আমি বারবার বলি, ভারতও সুযোগ দিয়েছিল। আওয়ামী লীগ পতনের পরের মাসে, সেপ্টেম্বর মাসে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা মির্জা ফখরুলের সাথে দেখা করেছিল, কিন্তু বিএনপি সেই সুযোগগুলো নেয়নি। জামাতের সুরে সুর মিলিয়ে ভারত বিরোধিতায় মত্ত। এখন ভারতও বিএনপিকে আসলে বিশ্বাস করে না। এই সব কিছু মিলিয়ে সত্যিকার অর্থে বিএনপির রাজনীতি এক কঠিন সংকটের মধ্যে। আওয়ামী লীগেরও সংকট আছে, কিন্তু আওয়ামী লীগ সত্যিকার অর্থে সংকট কাটিয়ে উঠবে, জামাতকে আওয়ামী লীগই প্রতিরোধ করবে। মাঝখান থেকে বিএনপির ক্ষমতার ট্রেনটা মিস হয়ে যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।